আসসালামু আলাইকুম। আমি আলফাজ হোসেন, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ, তৃতীয় বর্ষ। জয়কুলের নিয়মিত ধারাবাহিক যে লেকচারগুলো হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে মৌলের পর্যাপিত ধর্ম এবং তাদের রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারটি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা রসায়নের প্রথম পত্রের অংশ। সো আজকে পুরো ক্লাসটা 1 ঘন্টা আমার সাথে সময় দিবা, ইনশাল্লাহ তোমার প্রচুর পরিমাণে একটা নলেজ গেদার করতে পারবা। তো সবাই ক্লাসে যারা যারা জয়েন করবা এখন সবাই মেনশন দিবা, শেয়ার দিবা। এবং আজকের ক্লাসে চমক কি থাকছে সেটা দেখো। আজকের ক্লাসে চমক দেখো, ক্লাসে যদি উপস্থিত থেকে সর্বোচ্চ লাইক, কমেন্ট এবং শেয়ার যে করবে তারের ভিতর থেকে লটারি করা হবে। তারের ভিতর থেকে কি করা হবে? লটারি করা হবে। লটারির মাধ্যমে যে জিতবে সে বইটা পেয়ে যাবে। অর্থাৎ জয়কলির আজকে কি বই পড়াবো আমরা? মেডি কেমিস্ট্রির প্রথম পত্র, বুঝছো? মেডি কেমিস্ট্রির প্রথম পত্র বইটি পড়াবো। সেইখান থেকে যে ফার্স্ট হবে লটারির মাধ্যমে সেই পুরস্কার পাবে। তো আমার এখান থেকে একটু শেয়ার দিই, তোমরা একটু শেয়ার দাও। এই লাইনটা একটু পড়ো, বুঝছো? এই লাইনটা একটু পড়ো। আজকের ক্লাসে কি পুরস্কার আছে সেটা পড়ো। সাউন্ড ক্লিয়ার আছে কিনা দেখো। তৈদ ইসলাম, তামিম, আনোয়ার, আহসান হাবিব, ওয়ালাইকুম আসসালাম। আজকে যারা যারা কমেন্ট করবা সর্বোচ্চ পরিমাণ তারাই কিন্তু আজকে একটা বই পুরস্কার পাবা। অর্থাৎ এই যে মেডি রসায়ন বইটা দেখতে পাচ্ছ, এই বইটাই তুমি পুরস্কার হিসেবে পাবা। যার সর্বোচ্চ পরিমাণ কমেন্ট, লাইক, শেয়ার এবং ক্লাসে দেখবো সব থেকে অ্যাক্টিভ পরিমাণ অ্যান্সার দিচ্ছে কে, তার উপর ভিত্তি করে আজকে পুরস্কারটা নির্ধারিত হবে। তো আমার এখান থেকে আমি একটু শেয়ার দিই, তোমরা একটু সবাই শেয়ার দাও 1 মিনিটের ভিতরে। সবাই 1 মিনিটের ভিতরে শেয়ার দিয়ে দাও। আমি আমার এখান থেকে শেয়ার দিলাম। আজকের ক্লাসে সর্বোচ্চ শেয়ার, লাইক, কমেন্টগুলা যে করবে সেই পুরস্কার পাবে। পরিচয় কুমার রয়, ঠিক আছে। আমি আজকের ক্লাসে তো পুরস্কারের ঘোষণা করলাম। একটা পর্যায় সারণী আছে। পর্যায় সারণীর ধর্মগুলা কি কি, কোন গ্রুপকে কি বলা হয়, কোন পর্যায়কে কি বলা হয়, কতটি মৌল আছে পর্যায় সারণীতে, এগুলো কমেন্ট করবা। সাথে 1 নাম্বার গ্রুপের নাম কি, 2 নাম্বার গ্রুপের নাম কি, 5 নাম্বার গ্রুপের নাম কি, আবার মনে করো তোমার 18 নাম্বার গ্রুপের নাম কি, এইগুলো তো জানতেই হবে। সাথে এদের অবস্থান জানতে হবে, বুঝছো? তো আবার এমন এমন লাইন আছে দেখবা তোমাদের বইতে যে যদি পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যাওয়া যায় তাহলে কি হয়, দেখবা ওই রকমই একটা এমসিকিউ এখানে আছে। দেখো এই এমসিকিউটা তারা অ্যান্সার করতে থাকো, সবাই তারা জয়েন দিক। পর্যায় সারণীতে একই পর্যায়ের বাম থেকে অর্থাৎ এই দিক থেকে যদি এই দিকে যায় তাহলে ডান দিকের মৌলগুলোর ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক হবে? আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে, ইলেকট্রন শক্তি হ্রাস পাবে, তড়িৎ ধনাত্মকতা অপরিবর্তিত থাকবে, পরমাণুর আকার বাড়তে থাকবে। এইটা তার অ্যান্সার করতে থাকো, সবাই জয়েন দিক। এবং অলরেডি দেখো অপি খান বলছে ভাইয়া সব ক্লিয়ার এবং আমি শেয়ার দিয়েছি। তোমরা এরকম ডান লিখবা। আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহিনা বেগম, তোমরা কেমন আছো? সবাই কমেন্ট করবা। এবং গতদিন ক্লাসে যে বিজয়ী ছিল তার নামও ঘোষণা করব। এবং আজকের ক্লাসে যে বিজয়ী হবে সেটা সর্বোচ্চ পরিমাণে অ্যাক্টিভ যারা থাকবে লাস্ট পর্যন্ত, তাদের ভিতরে ধরো 5 জন অ্যাক্টিভ, ওই 5 জনের লটারির মাধ্যমে ওই বইটা পরের ক্লাসে ঘোষণা করা হবে যে কে বিজয়ী ছিল। সো সর্বোচ্চ পরিমাণ কমেন্ট করবা, ভুল হোক, ভুল থেকে শিখতে হবে তোমার। তাহলে দেখো পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে গেলে মৌলগুলোর কেমন হয় এটা কমেন্ট করতে থাকো, বুঝছো? অলরেডি সবাই এ করছে, রাশেদ আলী, মিনন সবাই কমেন্ট করা শুরু করছে। আমি সবাইকে দেখতেছি, তোমরাও কমেন্ট করো সবাই। সবাই মেনশন, শেয়ার, কমেন্ট করো। আর আজকের ক্লাসে কিন্তু অনেক কিছু শেখার আছে এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যারা একাডেমিক তারাও কিন্তু এই ক্লাসটা দেখতে পারবে। তাহলে একের কি হবে তাহলে ভাই? যখন আমরা বাম থেকে ডান দিকে যাব তখন মৌলগুলোর কি বাড়বে? আয়নীকরণ শক্তি বাড়বে, বুঝছো? মৌলগুলোর কি হবে? আয়নীকরণ শক্তি বাড়বে। এইটা যারা যারা অ্যান্সার করছে অলরেডি দেখো অ্যান্সার করা শুরু করছে। অর্পণ রুদ্র, সিদরাতুল মুনতাহা সহ অপি খান, সবাইকে অ্যান্সার রাইট হয়েছে। যারা এ দিছে তারা রাইট অ্যান্সার। 2 নাম্বার এবং 3 নাম্বার এমসিকিউটা করার পরে আমরা মূল তত্ত্বীয় অংশে চলে যাব, পড়াশোনায় প্রথম থেকে শুরু করব, বুঝছো? তাহলে 2 নাম্বার এবং 3 নাম্বার এমসিকিউটা এখন সলভ করব। দেখো 2 নাম্বারে কি বলছে? পর্যায় সারণীর কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয়? আদর্শ মানে কি? স্ট্যান্ডার্ড মৌল, বুঝছো? তাহলে দেখো আমার পর্যায়গুলোর নাম কেমন, কোনটার অবস্থান কেমন, কোন গ্রুপটাকে কি বলে ডাকে, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো গ্রুপ 1 এর মৌলসমূহ, 2 এর মৌলসমূহ, না 2, 3 এর মৌলসমূহ, না 3 এর মৌলসমূহ, গ্রুপের কোনটাকে আদর্শ মৌল বলা হয়? এখন বলবো তো একটা, তার ভিতরে একটা কুইজ খেলি। হাইড্রোজেন মৌলকে কি বলা হয়? হাইড্রোজেন মৌলকে কি বলা হয় বলো তো? কি ধরনের গ্যাস বলা হয়?
হাইড্রোজেন মৌলকে দুষ্টু গ্যাস বলা হয়। কি গ্যাস? দুষ্টু গ্যাস বলা হয়, দুষ্টু গ্যাস। হ্যাঁ, এটা একটা তোমার এক্সট্রা ইনফরমেশন জানাই রেখে দিলাম। হ্যাঁ, যারা ক্লাসে সর্বোচ্চ পরিমাণ কমেন্ট করবে, শেয়ার করবে, তারা কিন্তু বই জিতে নেওয়ার সুযোগ থাকবে তাদের জন্য। সিদরাতুল মুনতাহা সহ অনেকেই ক্লাস দেখতেছো, থ্যাংক ইউ। সবাই শেয়ার দাও, একটু নিজের প্রোফাইলে শেয়ার দিয়ে ডান লিখো এবং সবাই কমেন্ট করবে, সর্বোচ্চ পরিমাণ কমেন্ট করবা। অর্থাৎ ক্লাসে অ্যাক্টিভ থাকা যারা যারা থাকবে তাদেরকে নিয়ে একটা লটারি করা হবে, ওই লটারির মাধ্যমে পুরস্কার দেওয়া হবে। তাহলে এটার কি হবে? 2 এর পর্যায় সারণীর 2 এবং 3 পর্যায়ের মৌলসমূহকে আদর্শ মৌল বলা হয়। আদর্শ মৌল কথা বলছে, দেখো 2 3 আদর্শ, 2 3 আদর্শ, বুঝছো? 3 নাম্বার এমসিকিউটা সলভ করি। নিচের কোনটি এম ব্লক মৌল নয়? দাও এটা একটু পরে সলভ করি। তুমি 4 নাম্বারটা করো। লেড মৌলটির পর্যায় গ্রুপ। লেড মৌলটি, এটা হচ্ছে আমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল, অর্থাৎ আমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। তো পুরো পর্যায় সারণীর 118টা মৌল আছে, তাই না? এবং পর্যায় সারণীর জনককে, সবাই কমেন্ট করো তো, পর্যায় সারণীর জনককে। এই 118টা মৌল আমি মাত্র 25 সেকেন্ডে একদম আন্দাজে বলতে পারি। তো লেড কিন্তু 82 নাম্বার মৌল। কয় নাম্বার মৌল? লেড কিন্তু 82 নাম্বার মৌল, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 82। তো ওই পর্যন্ত তুমি তো করতে পারবা না, ওই পর্যন্ত কি তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবা অত সহজে? না। কিন্তু আমরা জানি কিন্তু 18 নাম্বার যে গ্রুপটা আছে ওইখানে কি কি মৌল আছে? এই যে তোমার হচ্ছে হিলিয়াম আছে, নিয়ন আছে, তাই না? এই হেনা আর করিম, আর্গন আছে, তারপর হচ্ছে ক্রিপ্টন আছে, তারপর হচ্ছে কি জেনন আছে, তারপর রেডন আছে, রেডন। হ্যাঁ, রেডন কিন্তু 86 নাম্বার, জেনন কিন্তু 54 নাম্বার। আমি কিন্তু নিষ্ক্রিয় গ্রুপ 18 গ্রুপকে বলতেছি। আমি কিভাবে মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যান্সার করছিলাম দেখো। লেড কিন্তু 82, এটা আমি জানতাম, বুঝছো? না জানলে আমি হাতে গুনে বের করেছি, যেহেতু আমার 118টা মৌলই আমার মুখস্থ। ফলে আমি কি করেছি, লাস্ট গ্রুপটা আমি হিসাব করেছি। দেখো ক্রিপ্টন কিন্তু 36 নাম্বার, আর্গন কত নাম্বার? 18 নাম্বার, আর নিয়ন কি 10 নাম্বার, হিলিয়াম কত? 2 নাম্বার। দেখো 2 10 18 36 54, তোমার এটা কত? 86। দেখো আমার চাইছে কিন্তু লেডের গ্রুপ বের করতে, বুঝছো? গ্রুপ পর্যায়। তো তুমি পর্যায় তো বের করবা। দেখো 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তাহলে এর ব্যাকে গেলে, অর্থাৎ 86 যদি আমরা পিছনে আসি, তাহলে কিন্তু আমি কি 82 পাবো। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করেছো কি, যে এটা 1 2 3 4 5 6 নম্বর গ্রুপ, 6 নম্বর গ্রুপ। দেখো 6 নম্বর পর্যায়, গ্রুপ না সরি পর্যায়। দেখো 6 নম্বর পর্যায়, গুনতে গুনতে আসো, রেডনের আগে থাকবে কি? লেড। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? এই যে পর্যায় 6 এবং গ্রুপ 14। এখন গ্রুপ 14 কেমনে বুঝবো? তুমি এই 86 থেকে কয় ধাপ পিছালে 82তে আসা যায়, সেই ধাপ দেখবা। তুমি এই 18 নম্বর গ্রুপ থেকে পিছনের দিকে আসলে দেখবা 14 নম্বর গ্রুপে, অর্থাৎ এর অ্যান্সার হবে সি। এর অ্যান্সার হবে সি, বুঝছো? তাহলে এটা কিভাবে অ্যান্সার করলাম আমি? এটা বুদ্ধি করে অ্যান্সার করলাম। এটা কিন্তু আমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। 5 নম্বরের অ্যান্সার করো তো, এস ব্লক এবং পি ব্লক মৌল সংখ্যা ক্রমান্বয়ে কোনটি? তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব। তহিদুল ইসলাম, রাশেদ আলী, আহসান হাবিব, ইফতাহুল, নিশি, নিশাত তাসনিম, সবাই কমেন্ট করতেছে, দেখতেছি কারা কারা ক্লাসে অ্যাক্টিভ এবং নিজস্ব প্রোফাইলে শেয়ার দিবা। সাথে এক গ্রুপে একাধিকবার শেয়ার দিতে পারবা, একাধিকবার একটা প্রশ্নের কমেন্ট করতে পারবা। কোনো গাইডলাইন বিষয়ক কোনো প্রশ্ন যদি আমাকে করো, যে ভাই কিভাবে পড়াশোনা করব, কিভাবে সেকেন্ড টাইমার থেকে আমি মানসিক মুক্তি পেতে পারি, মানে মানুষের যে কথাবার্তাগুলো এগুলো থেকে আমি কিভাবে মানসিকভাবে স্ট্রং থাকতে পারি, সকল প্রশ্ন তুমি এখানে করতে পারবা। সাথে আমাদের ক্লাস করার পাশাপাশি জয়গুলির অ্যাকসেট মেডি সিরিজ যে বইটা আছে, ওই বইটা সাথে রাখতে হবে, তাহলে নিজের ভিতরে কনফিডেন্স গ্রো করবে। এবং সাথে আমাদের ক্লাসগুলো দেখো, আমরা লাস্ট পর্যন্ত বিনোদন দিয়ে যাই, ক্লাসের ভিতরে বোরিং থাকা যাবে না, বুঝছো? এস ব্লক এবং পি ব্লক মৌল কেন বলা হয় এস ব্লক? কারণ এখানে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি এস কক্ষপথে যায়, মানে এস অরবিটালে যায়, আর এখানে পি অরবিটালে যায় বলে পি। এদের সংখ্যা দেখো, আমরা কিন্তু জানি এস পি ডি এফ, এই যে কয়টা অরবিটাল আছে? 4টা অরবিটাল আছে। এস মৌলের সংখ্যা হচ্ছে কয়টা? এস মৌলের সংখ্যা কয়টা বলো তো? এস হচ্ছে 14টা, তাই না? পি ব্লকের মৌল হচ্ছে 36টা, ডি ব্লকের মৌল হচ্ছে 40টা, এফ ব্লকে কয়টা বলো তো? 27টা, তাই না? তাহলে এই মৌল কয়টা? এটাও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে প্রশ্ন, অনেকে এটা পারে না। তাহলে এটার অ্যান্সার কি হবে? 36 আর 14, তাই না? 14 36, যেহেতু এসপি বলছে, ধারাবাহিকতাটা দেখো, এস আর পি বলছে কিন্তু এখানে, তাহলে 14 36 হবে অ্যান্সার। যারা যারা সি অ্যান্সার করেছো তারা রাইট। কারা কারা সি? নিশাদ, আরলিনা, মিফতাহুল, নিশি, সবাই কমেন্ট করেছো, দেখতেছি আমি।
সবাই একটু মেনশন করে দিও তোমার প্রিয় বন্ধুটাকে যে ক্লাস করে না বান্দর টাইপ, ওকেও ধরে নিয়ে আসো ক্লাসের ভিতরে। সর্বোচ্চ কমেন্টকারীদের ভিতরে লটারি হবে আজকে। রাহা ক্লাস করতেছে, নিশাত তাসনিম, সুলতানা, আহসান হাবিব, সবাই ঠিক আছে। তাহলে পরের প্রশ্নটা দেখি, নিচের কোনটি রঙিন যৌগ গঠন করে? রঙিন যৌগ কারা গঠন করে? যারা অবস্থান্তর মৌল, তাই না? যারা অবস্থান্তর মৌল তারাই তো রঙিন যৌগ গঠন করবে, ঠিক কিনা? আমরা এখন এমসিকিউ সলভ করতেছি, এরপরে আমরা তথ্য অংশে চলে যাবে, অর্থাৎ পর্যায় সারণীতে একদম ধরে ধরে দেখাবো কোন গ্রুপের নাম কেমন, কোন মৌলটাকে কি নামে ডাকা হয়, ওইগুলো সব কিছু তোমাকে বলা হবে। তোমাকে ক্লাসে মনোযোগ আকর্ষণ বাড়ানোর জন্য আমি আগে এমসিকিউটা সলভ করে নিচ্ছি, হ্যাঁ, তারপরে আমরা তথ্য অংশটা পড়তে যাব। নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? এখন রঙিন যৌগ কারা গঠন করে বলো? অবস্থান্তর মৌলগুলো বা ট্রানজিশন মৌলগুলা। এখন অবস্থান্তর মৌলগুলো কারা? যাদের ডি অরবিটালে 1 থেকে 9টা পর্যন্ত ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকবে, অর্থাৎ সুস্থিতি আয়ন গঠনের ক্ষেত্রে। সুস্থিতি আয়ন যেমন ফেরাসের আমি কি লিখবো? সুস্থিতি আয়নের জন্য Fe3+। তারপরে গিয়ে আমি ইলেকট্রন বিন্যাসটা করে দেখব যে ডি অরবিটালে 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন ধারণ করতেছে কিনা। যদি করে তাহলে তার নাম অবস্থান্তর মৌল। কিন্তু আমরা এখানে যদি দেখি যে এইরকম ক্ষেত্রে এই নিকেলেরই কেবল দেখবা তোমরা ইলেকট্রন বিন্যাস করে দেখবা D8 পাবা, বুঝছো? D8 পাবা। তাহলে এই মৌলটা ইলেকট্রন বিন্যাস কিন্তু ডি অরবিটালে 1 থেকে 9 এর ভিতরে অন্তর্ভুক্ত আছে, তাই এটা একটা অবস্থান্তর মৌল নিকেল। বাকিগুলো অবস্থান্তর মৌল না। তুমি জিঙ্কে করে দেখো, জিঙ্ক 2+ এর করে দেখো, দেখবা ওখানে ডি অরবিটালে D10 থাকবে, D10 এরকম থাকবে দেখবা। যেহেতু বলছে 1 থেকে 9 এর ভিতরে যারাই থাকবে তারাই অবস্থান্তর মৌল এবং তারাই রঙিন যৌগ গঠন করবে, বুঝছো? তাই এখানে শুধুমাত্র নিকেল আনসার হবে। যারা যারা বি আনসার করেছো তারা রাইট, এরাই রঙিন যৌগ গঠন করবে। আচ্ছা, ওপি খান, সুলতানা, মাহাস, নিশাত তাসনিম, ঠিক আছে। সবাই একটু মেনশন করে দিও প্রিয় ফ্রেন্ডকে, বুঝছো? মুনতাহা, তহিদুল ইসলাম, তামিম। তুমি তামিম একটা বই পাইছো না গতদিন? তোমার নাম কি ঘোষণা করছিল? আমি দেখি নাই পরে। তামিম, তুমি কি বইটা পাইছিলা গতদিন? কেমিস্ট্রি না বায়োলজি মনে হয় তোমার বই পুরস্কার পাওয়ার কথা ছিল আমার সম্ভবত, যা ধারণা। আর আজকে কে, আর গতদিন ক্লাসে কে বিজয়ী আজকে বলে দিব, বুঝছো? আমার কাছে এখনো ফলাফলটা আসে না, আসবে একটু পরে। ইনার ট্রানজিশন মৌল বা অবস্থান্তর মৌল কোনটা? এটা তো তোমার সংখ্যা কত? এখানে সংখ্যা চাইছে, বুঝছো? হ্যাঁ, সংখ্যা চাইছে। তো সংখ্যাটা আমি বলে দিই যে এখানে হচ্ছে 28টা, এখানে 14টা, এখানে 36টা, এখানে হচ্ছে 40টা। কোনটা হবে অ্যান্সার বলো তো? এটা কিন্তু 28, বুঝছো? 28, 14, 36, 40 কোনটা হবে? ইনার ট্রানজিশন মৌল বা অবস্থান্তর মৌল সংখ্যা কয়টা বলো তো? 28, 14, 36, 40। সবাই কমেন্ট করো 28, 14, 36, এটা একটু কমেন্ট করো তো। ভাই আমি কোনোদিনও পাবো না জানি, তাই আশাও করি না। আচ্ছা, তোমরা যদি বইয়ের লোভে যদি পড়াশোনা করতে আসো তাহলে কিন্তু এটা আসলে উচিত না, কারণ তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা 12টা বছর ধরে তুমি কষ্ট করছো, পিতামাতা তোমার স্বপ্নের আলিতে করছে আমার ছেলে একদিন ডাক্তার হবে, স্টেথোস্কোপ ঝুলাবে। তো এই যদি তোমার মূল টার্গেট হয় তাহলে তোমার কেন বইয়ের লোভটা থাকবে বলো তো? কিন্তু তারপরেও এটা তোমাদের একটা মনে ভালো লাগার ক্ষেত্রে দিচ্ছে আর কি বইটা। কারণ কে পাইলা না এটা নিয়ে কোনো মানে তোমার দ্বিধাদ্বন্দ্ব করতে হবে না। তুমি আইসো, বেশি বেশি কমেন্ট করো, আল্লাহ যদি লিখে রাখে তাহলে তুমি পাবা বই, আর না হলে পাবা না। কিন্তু ওই যে ছেলেটা আমি নাম বললাম তামিম, ওর গতদিন ক্লাসে লটারিতে ওই জিতছিল মনে হয় সম্ভবত। পেজে নক দিতে হবে। ভাই বই কিভাবে পাবো? লটারিতে জিতার পরে তুমি পেজে নক দিবা নাম ঠিকানা দিয়ে, শেষ। আচ্ছা, বইয়ের জন্য আসি নাই, ভেরি গুড। তাহলে এখানে হবে 28টা। যারা যারা 28টা দিছো তারা তারা রাইট, হ্যাঁ, যারা যারা 28টা দিছো তারা তারা রাইট। এখন আমি আর কি এমসিকিউ আছে এখানে না, এখন আমরা চলো একটু প্রথম পেজে চলে যাই। হ্যাঁ, এই যে প্রথম পেজের ক্ষেত্রে দেখো 1 নাম্বার গ্রুপকে কি বলা হয় কমেন্ট করো, 2 নাম্বার গ্রুপকে কি বলা হয় কমেন্ট করো। কি কি পড়তে হবে এই পর্যায় সারণী থেকে? প্রথম হচ্ছে কয়টা মৌল আছে? 118টা মৌল আছে। হ্যাঁ, 118টা মৌল আছে। তার ভিতরে ধাতু কয়টা? হ্যাঁ, তার ভিতরে অধাতু কয়টা? এগুলো লাগবে। এখন 1 নাম্বার গ্রুপকে বলা হয় ক্ষার ধাতু। হ্যাঁ, 1 নাম্বার গ্রুপকে যারা যারা কমেন্ট করবে ক্ষার ধাতু, কি বললাম? ক্ষার ধাতু। 2 নাম্বার গ্রুপকে কি বলা হয়? মৃৎ ক্ষার ধাতু, কারণ এটা মাটিতে পাওয়া যায়, মৃৎ ক্ষার, এটাকে হলো মৃৎ ক্ষার ধাতু বলা হয়। হ্যাঁ, তাহলে কিভাবে মনে রাখবে দেখো আমার সাথে বলো। হা, লি, না, কে, রুবি, শেষে ফেলেছে।
হা লি না কে রুবি শেষে ফেলেছে, হা লি না কে রুবি শেষে ফেলেছে, পারবা না? আর দেখো এটা হচ্ছে বিরিয়ানি মোগলা কাবাব সরিয়ে বাটিতে রাখ, বিরিয়ানি মোগলা কাবাব সরিয়ে বাটিতে রাখ, মনে থাকবে? বিরিয়ানি মোগলা কাবাব সরিয়ে বাটিতে রাখ, বিরিয়ানি মোগলা কাবাব সরিয়ে বাটিতে রাখ, 2 নাম্বার গ্রুপ যেটাকে বলে মৃৎখার। হ্যাঁ, এখন এখান থেকে তুমি এইটুকু এই শাড়িটার নামও মনে রাখা লাগবে, এইগুলা। হ্যাঁ, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিন, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এই পর্যন্ত লাগবে। হ্যাঁ, এইটুকু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এইটুকু আপাতত লাগতেছে না, বাট মেডিকেল ভর্তি পরীক্ষায় লেট থেকে প্রশ্ন করছিল 82 নাম্বার মৌল। এই সেই দেখো জেনন। হ্যাঁ, এই দেখো জেনন, জেননের কয় ধাপ নিচে গেলে আমরা লেট পাবো? কারণ জেনন কিন্তু 54, দেখছো? ও লেড তো এটা হচ্ছে প্লাডিয়াম, এটা হচ্ছে লেড। এই যে রেডন থেকে আমরা 4 ধাপ নিচে গেলে আমরা লেডটা পাইতাম। এখন ভাই আমি যে গোল্লাটা দিলাম, এই গোল্লাটা মনে রাখবা, নিচেরগুলো মনে রাখবা না। এখন পরীক্ষা আসে যে ল্যান্থানামের অন্তর্ভুক্ত 9 কোনটি, তো এই 15টা মৌল জাস্ট মনে রাখবা। লুটেশিয়াম থেকে সেরিয়াম পর্যন্ত এইটা হচ্ছে ল্যান্থানাইড, আর এই থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত হচ্ছে অ্যাক্টিনাইড। 15 30টা। এখন যদি বলা হয় ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজ টোটাল কয়টা? 30টা। কোনটা থেকে কোনটা? 58 থেকে 71 আর 103 থেকে 90, থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত LR। আর এখানে কি কি মনে রাখা লাগবে দেখো, তোমরা অনেকে কমেন্ট করতেছো, দেখো যে বিরিয়ানি মোগলা কাবাব সরিয়ে বাড়িতে রাখ, অফি খান লিখেছে, খারদাতু নিশি লিখছে, অনেক ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে অ্যাক্টিভ থাকার জন্য। আশা করি যারা পরিশ্রম করবে তাদের পরিশ্রমের ফল অবশ্যই আল্লাহ তাআলা দেবে, হয় তুমি মেডিকেলে পাবা, না অন্য কোনো ভার্সিটিতে পাবা, তবে তোমার নিরাশ করবে না, বুঝছো? তুমি পরিশ্রম করেছো মানে তোমার কোনো না কোনো জায়গায় সফলতা লিখে রাখছেই, বুঝছো? মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, এটাও কিন্তু কোরআনে বলা হয়েছে, বুঝছো? সো তুমি হাল ছেড়ে কিন্তু অনেকে ক্লাস থেকে আউট হয়ে যাবে, যে ভাই এখানে এমসিকিউ দিচ্ছেন না কেন, এত বকবক করতেছেন কেন, তারা চান্স পাবা না। কারণ আমি এখানে যা যা বলতেছি, এই হাইড্রোজেনের নামকে বলা হয় দুষ্টু মৌল, বুঝছো? এখন আমি যত উপর থেকে নিচের দিকে যাব তত কিন্তু আমার আয়নীকরণ শক্তির মান কমে যাবে, বুঝছো? কারণ এগুলো আস্তে আস্তে দেখো এদের আকার এরকম ছিল, তারপর এটা আরো বড়, তারপর এটা আরো বড়, এটা আরো বড়, এটা আরো বড়, দেখো উপর থেকে নিচে গেলে আকারটা কি হয়? বেড়ে যায়, আর এইদিকে আকার কমতে থাকে, বুঝছো? বাম থেকে ডানের দিকে গেলে। এখন এ দেখো হেনা, এ দেখো হে না আর করিম। হ্যাঁ, এই সে জন ওগো, সে রান্না করে ওগো। হ্যাঁ, এগুলো দিয়ে মনে রাখতে পারো। আর এটা তো তুমি জানোই যে এটা 17 নাম্বার। 17 নাম্বারকে কি বলা হয়? হ্যালোজেন বলা হয়, তাই না? কি বলা হয়? হ্যালোজেন। হ্যালোজেন কেন বলে বলো তো এটাকে? এখন 16 নাম্বার গ্রুপকে কি বলা হয় এটা তুমি কমেন্ট করো তো কেমন পারো। 15 নাম্বার গ্রুপকে কি বলা হয়? এই দুইটা পারলে মনে করবে তুমি ব্রিলিয়ান্ট, বুঝছো? এই দুইটা পারলে তুমি মনে করো ব্রিলিয়ান্ট। তো এই সব কিছু পাইতে গিয়ে আমাদের কি করতে হবে? ক্লাস করার পাশাপাশি জয়কুলির যে মেডি সিরিজের বইগুলো আছে, ওই মেডি সিরিজের বইগুলো তোমার প্র্যাকটিস করতে হবে। প্রচুর পরিমাণে এমসিকিউ অ্যাড করা আছে এবং কনসেপ্ট আছে খুব গোছালো ওয়েতে, নির্ভুল অ্যান্সারে, বিগত সালের প্রশ্ন এবং এই যে আপডেট ভার্সন যে প্রশ্নগুলো ওখানে অ্যাড করা আছে, তোমরা বইটা কিনে নিবা। হ্যাঁ, তো 16 নাম্বার গ্রুপকে বলা হয় চালকোজেন। 16 নাম্বার গ্রুপকে বলা হয় চালকোজেন। কি বললাম? চালকোজেন। হ্যাঁ, কারণ এখানে কি তৈরি করা হয়? আকরিক তৈরি করা হয়। এই যে 16 নাম্বার গ্রুপ OSSC তে পড়ে। হ্যাঁ, OSSC তে পড়ে, OSSC তে পড়ে, এভাবে মনে রাখবা। আমার সাথে বলো OSSC, হ্যাঁ, তে পড়ে, OSSC তে পড়ে। এটা কিন্তু 16 নাম্বার গ্রুপের কথা বললাম। এটাকে কি বলা হয়? চালকোজেন। কেন এটার নাম চালকোজেন বলা হয়? কারণ চালকো শব্দের অর্থ হচ্ছে আকরিক, সে আকরিক উৎপাদন করে, বুঝছো? 17 নম্বরকে হ্যালোজেন বলা হয় কারণ সে লবণ উৎপাদন করে। কি বললাম? লবণ উৎপাদন করতে পারে। আর 15 নম্বর গ্রুপের একটা নাম আছে, কেউ বলতে পারবা? 15 নম্বর গ্রুপের একটা নাম আছে, এই তো অলরেডি সবাই কমেন্ট করা শুরু করছে। 15 নম্বর গ্রুপের একটা নাম আছে, বলো তো কি? নিকটোজেন। কেউ পারবা? নিকটোজেন। 15 নাম্বার গ্রুপের একটা নাম আছে, তার নাম হচ্ছে নিকটোজেন, NICTOজেন, নিকটোজেন। হ্যাঁ, আর এই দেখো এই দেখো এখানে এইগুলো আছে ক্রসিং জিনিসগুলো পড়বা। হ্যাঁ, ক্রসিং জিনিস। আর আপাতত এগুলো লাগবে না। নাইট্রোজেন দেখো NP আসব। হ্যাঁ, NP আসব, এই যে আসব। হ্যাঁ, বউ মরে গেছে। আচ্ছা, এইগুলো দেখো পর্যায়টা বলা হয়েছে
প্রথম 1 নাম্বার পর্যায়কে বলা হয় অতি সংক্ষিপ্ত, কারণ এখানে 2টা মৌল অবস্থান করে। পরেরটা 2 নাম্বার গ্রুপে দেখো 2 নাম্বার পর্যায়ে 8টা মৌল, তারপরেরটাও 8টা মৌল, তারপরেরটা দেখো 18টা মৌল, বুঝছো? তাহলে দেখো 2 এবং 3-এ 8টা করে, অর্থাৎ অষ্টক নিয়ম ফলো করতেছে, এটা সংক্ষিপ্ত পর্যায়ে বলা হয়। তো এইটাকে বলে আদর্শ পর্যায়, এটাকে বলে আদর্শ পর্যায়। 4কে কিছু বলা হয় না, আর 5 এবং 4 এটাকে বলে দীর্ঘ পর্যায়, আর 6কে কি বলা হয় বলো তো? রাক্ষসে পর্যায়, আর 7কে বলা হয় কি? তেজস্ক্রিয় পর্যায়, রাক্ষস এবং তেজস্ক্রিয়। এখানে কয়টা করে মৌল থাকে বলো তো? 32টা। সবাই বলো 32টা। এস ব্লক মৌল কয়টা? 14টা। পি ব্লক 36টা। বাকিগুলো পড়বা। এবং এখানে সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করে? পি, আর ওখানে এস এ প্রবেশ করবে। ওকে, আচ্ছা, এটা ডি ব্লকে সেই সেম কথা, 41টা মৌল থাকবে। এফ ব্লকে থাকবে কয়টা? এফ ব্লকে থাকবে তোমার 27টা। ওই যে 27টা এখানে রাখা আছে দেখো, এফ ব্লক। হ্যাঁ, এইটুকু জানলে এনাফ। চলো একটা আবার এমসিকিউতে চলে যাই আমরা। ক্যাটায়নের আকার বৃদ্ধির ক্রম, পোলারায়ন হ্রাসের ক্রম, ক্লোরাইড লবণের দ্রাব্যতা, হ্যাঁ, কার্বনেটের দ্রাব্যতা, এগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে। এখন পড়তে গেলে অনেক টাইম লেগে যাবে। এখন দেখো ক্যাটায়নের আকার সেম কথা। এখানে হ্যালোজেন মৌলসমূহের স্ফুটনাঙ্কর ক্ষেত্রে দেখো গলনাঙ্কর ক্রম, অর্থাৎ যত নিচের দিকে যাবা পর্যায় সারণী তত কি বাড়বে দেখো তো? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তে থাকবে, অর্থাৎ নিচের দিকে গেলে। কারণ কি দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। হ্যাঁ, অ্যাস্টাটিন কিন্তু একটু শক্ত শক্ত ভাব, তাহলে যত উপর থেকে নিচের দিকে আসতেছে আয়োডিন মানে কিন্তু কঠিন লবণ, তাই না? তাহলে ফ্লোরিন তো একটা গ্যাস, তার গ্যাস থেকে কঠিনের দিকে যাচ্ছ, তাহলে কি তার স্ফুটনাঙ্ক বৃদ্ধি হবে না? অবশ্যই পাবে। হ্যালোজেনের সক্রিয়তার ক্রম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। সক্রিয়তার ক্রম জয়গুলির অ্যাসিড বই সাথে কিনে নাও, কারণ দেখো এখানে বিগত সালের একটা পরিসংখ্যান দেওয়া আছে কয়টা কমন পাচ্ছে, এবং এখানে এত পরিমাণ পর্যাপ্ত এমসিকিউ সলভ করা আছে এবং ইনক্লুড করা আছে যে তুমি ইনশাআল্লাহ যদি পড়ো তো অনেকগুলো মানে এমসিকিউ তুমি কমন পাবা, বুঝছো? কোনটি জারণ ক্ষমতা সব থেকে বেশি? এই এমসিকিউটা কমেন্ট করো। জারণ ক্ষমতা কোনটির বেশি? জারণ ক্ষমতা কোনটির বেশি? ওপি খান ডি 41। 2 এবং 3 নম্বরকে আদর্শ পর্যায়ে বলা হয়। জারণ ক্ষমতা সব থেকে বেশি। দেখো এই ক্ষমতা দিয়েই এই ওয়ার্ডটাকে নষ্ট করে ফেলাইছে। জারণ বলতে কি? ইলেকট্রন ছাড়ন না, যে ইলেকট্রন ছাড়তে পারে, মানে ইলেকট্রন সে যত দ্রুত ত্যাগ করতে পারে, ত্যাগ। হ্যাঁ, ত্যাগ। বাট জারণের পরে যদি কখনো ক্ষমতা বোঝায় তাহলে মনে রাখবা সে ইলেকট্রন ত্যাগ না করে কি করবে? গ্রহণ করবে। উল্টা জিনিসটা হবে, বুঝছো? ত্যাগ না করে কি হবে? গ্রহণ হবে। যদি বলতো বিজারণ ক্ষমতা, তখন কি হইতো? বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ, তাই না? বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। আর এখানে যেহেতু ক্ষমতা বোঝাচ্ছে, তাহলে গ্রহণ না হয়ে তখন ত্যাগ হবে। হ্যাঁ, ত্যাগ হবে। তাহলে এটার ক্ষেত্রে কিভাবে অ্যান্সার করবো? জারণ মানে কি? তাহলে ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে, নট ত্যাগ। কারণ এখানে ক্ষমতা দিয়ে উল্টা শব্দকে বোঝানো হয়। ওকে, তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ করবে কি বলো তো? ইলেকট্রন গ্রহণ করবে কি? এদের ভিতরে ইলেকট্রনের চাহিদা কার বেশি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এগুলো তো কঠিন জিনিস, এগুলো তো তরল। ব্রোমিন তো তরল, আয়োডিন তো তোমার হচ্ছে তোমার আয়োডিন কি কঠিন না? তাহলে এখানে ভিতরে যে গ্যাস সে কিন্তু আগে গ্রহণ করবে, তাহলে এখানে অ্যান্সার হবে ফ্লোরিন। এখানে অ্যান্সার হবে ফ্লোরিন, বুঝছো? যখন দুইটা পরমাণুর ব্যাসার্ধ, অর্থাৎ একটা পরমাণু আর একটা পরমাণু, বুঝছো? এই পরমাণু মনে করে এটা হচ্ছে একটা আর এ, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে একটা ব্যাসার্ধ হচ্ছে আর বি। এখন বলতেছে দেখো এই আর এ এবং আর বি সমযোজী বন্ধন দূরত্ব, অর্থাৎ এখান থেকে এই সমযোজী বন্ধন দূরত্বটা কত? ডি এ বি। তো বলছে তাহলে এখান থেকে এই দূরত্বটা কি দিয়ে প্রকাশ করতে পারো তুমি? অবশ্যই এটা আর এ প্লাস আর বি সমান, তাই না? এই যে এইটুকু দূরত্ব আর এইটুকু দূরত্ব যোগ করলে আমরা এই যে সমযোজী অণুটা আছে আর এই যে সমযোজী অণুটা আছে, এদের কেন্দ্র দুইটা যোগ করলে সেই সমান দূরত্ব হবে না? ঠিক কি না বলো তো? সেইটাই কিন্তু এখানে প্রকাশ করতেছে। দেখো আর এ প্লাস আর বি ইজ ইকুয়াল টু ডি এ বি। এটা কি পারবা না বলো তো আপি? এটা একদম ইজি না সুলতানা? নিচের কোন আয়নের আকার সব থেকে ছোট বলো তো? ফ্লোরিন। নয় সি মাহা বলতেছো। সবাই কমেন্ট করবা, বেশি বেশি কমেন্ট করো, হ্যাঁ, এবং শেয়ার দিবা। তোমার প্রিয় বন্ধুটাকে দেখে নিয়ে আসো। তোমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে না, ওখানেও দিতে পারো। রাশেদ আলী, আনোয়ার, ঠিক আছে। আনোয়ার টিভি তো, আনোয়ার টিভি কি হয়ে গেছে? হ্যাক হয়ে গেছে। সবাইকে একটু দেখে নিয়ে আসো ক্লাসে। 10-এর বি হাসান হাবিব, ঠিক আছে। আচ্ছা, অনেকে অলরেডি অ্যান্সার বলছে। আর আসলে তোমরা এত দ্রুত অ্যান্সার করতে পারছো কেমন? আমি তো বুঝতেছি না। ভাব কি মুখস্থ হয়ে গেছে ব্রেনে? হ্যাঁ,
এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল দেখো 14-15-তে। হ্যাঁ, আসলে এখানে দেখো তুমি, এখানে কিন্তু সম ইলেকট্রন বিশিষ্ট। দেখো তুমি যদি এখানে ক্ষেত্রে খেয়াল করো, এখানে ক্ষেত্রে খেয়াল করো, এইখানে কয়টা ইলেকট্রন আছে বলো তো? ইলেকট্রনের তো মানে অক্সিজেনের তো 8টা ইলেকট্রন থাকে, সে কিন্তু আবার 2টা গ্রহণ করেছে। দেখো তাহলে এখানে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, মানে 10টা ইলেকট্রন আছে। এখানে কিন্তু 11টা ইলেকট্রন থাকে, বাট একটা ছেড়ে দিছে, তাহলে এখানে কিন্তু 10টা ইলেকট্রন আছে। এখানে ফ্লোরিন 9টা থাকে, সে একটা গ্রহণ করছে, তার মানে এখানে 10টা ইলেকট্রন। এখানেও দেখো 10টা ইলেকট্রন আছে, 7 আর 3 যোগ করলে হয় 10, তো এখানে 100 হয়ে গেছে আর কি। এই যে, তাহলে এরা সব কি সম ইলেকট্রন বিশিষ্ট না? তো মনে রাখবা, যদি একই বা সম ইলেকট্রন বিশিষ্ট যদি মৌল থাকে, তারের ভিতরে যার প্রোটন নাম্বার বেশি সেই সব থেকে ছোট হয়। এদের ভিতরে প্রোটন নাম্বার কার বেশি বলতো? এর প্রোটন কত বলতো? এর প্রোটন 7, এর প্রোটন 9, এর প্রোটন 11, এর প্রোটন 8। তাহলে এর ভিতরে সব থেকে বেশি সোডিয়ামের, তাহলে এর আকারটা সব থেকে কি হবে? ছোট হবে, বুঝছো? আয়নিক সেটগুলোর আকারের ক্রম কোনটি সঠিক নয়? আয়নিক সেটগুলোর আকারের কোন ক্রমটি সঠিক নয় বলো তো? এটা মানে অপশনটা তোমার এখানে উঠে নাই আর কি। হ্যাঁ, অপশনটা এখানে উঠে নাই, প্রশ্নটার অপশন উঠে নাই। একটা ক্রম আছে বুঝছো, এরকম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, ওই ক্রমটা তোমাদের এখানে দেওয়া নাই। আচ্ছা 11 গেল, 12 দেখো তো, কোন যৌগটির সব থেকে স্ফুটনাঙ্ক কম? স্ফুটনাঙ্ক কম মানে কি? তার আয়নিক ধর্ম কম হবে, অর্থাৎ সমযোজী ধর্ম বেশি হবে। ফাজানের একটা নীতি আছে না, যে যৌগ যত বেশি সমযোজী সে তত বেশি কি গলে যায়, উড়ে যায়, তাই না? সমযোজী যৌগ ধর্মটার এখানে বলা হয়েছে। দেখো যে আমি বলছিলাম না যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডিন। হ্যাঁ, তুমি একটা জিনিস খেয়াল করো তো, যে এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন যত আমরা নিচের দিকে আসতেছি, হ্যাঁ, পর্যায় সারণীর দিকে যত নিচের দিকে যাব তত কিন্তু সমযোজী ধর্ম বৃদ্ধি পেতে থাকে। সমযোজী ধর্ম বৃদ্ধি পেতে থাকে, তাই না? এদের দেখো সবারই হাইড্রোজেন আছে, তাহলে পর্যায় সারণী আমি যত নিচের দিকে যাব সে তত বেশি কি হয় বলতো আকার? এই দেখো ফ্লোরিনের আকার যদি এরকম হয়, তাহলে ক্লোরিনের আকার এরকম, ব্রোমিনের আকার এরকম, আর আয়োডিনের আকার কিন্তু তার থেকে বড়। তাহলে মৌলের আকার যদি বড় হয় সমযোজী ধর্ম বেশি হয় না? অ্যানায়নের, অর্থাৎ এগুলো কিন্তু ক্যাটায়ন, আর ওই সাইডে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এগুলো কিন্তু অ্যানায়ন। অ্যানায়নের আকার বড় হইলে সমযোজী ধর্ম বেশি হয় না? তার মানে আয়োডিন দেখো এখানে সব থেকে বড় মৌল অ্যানায়নের ভিতরে, ফলে তার সমযোজী ধর্ম তত বেশি। আর যার সমযোজী ধর্ম বেশি সে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। তাই বলছে স্ফুটনাঙ্ক কম, মানে তা তাড়াতাড়ি কি হবে? গলে যাবে। তাহলে এখানে হাইড্রোজেন আয়োডাইডটা অ্যান্সার হবে। হ্যাঁ, যারা যারা অ্যান্সার করবা হাইড্রোজেন আয়োডাইড অ্যান্সার হবে। ভাই এবার মেডিকেল এক্সামে কোন মান্থে হইতে পারে? দেখো এবার অক্টোবরে রেজাল্ট দেবে, তার মানে ডিসেম্বরের দিকে পরীক্ষাটা হইতে পারে, ডিসেম্বরে, বুঝছো? ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আছে। নিশি বলতেছো বাবু, অপি খান প্রশ্ন করতে পারবা, ক্লাসের বাইরেও তুমি প্রশ্ন করতে পারবা। অপি খান বেশি অ্যাক্টিভ, বাকিরাও অ্যাক্টিভ হয়ে যাও দ্রুত। কার কমেন্ট আগে চোখে পড়ে? কি বুঝতে পেরেছো? তোমাদেরকে লাস্টে গান শোনাই, এরকম আর কোথায় পাওয়া বলো তো? একই সাথে বিনোদন, একই সাথে ক্লাস, তারপরে যদি অবহেলা, এত এত ব্যাখ্যা, এক্সপ্লেনেশন, তারপরে তুমি হচ্ছে অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ যদি না থাকো, তাহলে কি তোমার সাথে আমার কি প্রতারণা হয়ে গেল না? তোমরা রিলস দেখো সময় ব্যয় করে, বাট পড়াশোনার দিকে আসো না। অথচ সফলতা হচ্ছে তুমি স্বপ্নের ঘরে ঘরে দেখো, ঘুমায় দেখো। অত সহজ সফলতা মানে কি জানো? নিজেকে কষ্ট দাও, কষ্টের মাধ্যমে সফলতা অর্জিত হয়। একজন মানুষ যে কষ্টের মাধ্যমে পর্যন্ত উঠে আসছে তার কথাগুলো শুনো, হিস্ট্রি চেক করে দেখো। তাহলে এখানে যারা যারা অ্যান্সার করছে রাইট ম্যাক্সিমামই হাইড্রোজেন আয়োডাইড। কোন মৌলটির আয়নীকরণ শক্তি সব থেকে বেশি? আয়নীকরণ শক্তি দেখো, আমি এই কথাটা কিন্তু বলছিলাম যে হা, লি, না, কে, রুবি, সেসে, ফ্লেসে, তাই না? ফ্রান্সিয়াম। তো এর ভিতরে আমি যদি নিচের দিকে যাই তাহলে কি হবে বলো তো? তার আয়নীকরণ শক্তি সব থেকে বেশি হবে কার? তাহলে নিচের দিকে গেলে কি বড় বড় পরমাণু পাওয়া যাবে না? তো যদি উপরে সব থেকে যে ছোট তার কিন্তু আয়নীকরণ শক্তি বেশি।
কারণ তাকে যদি 1 মোল ইলেকট্রন এখান থেকে ছোটাইতে, এই যে পিচ্ছি থেকে 1 মোল ইলেকট্রন কেড়ে নিতে কি বেশি পরিমাণ শক্তি ব্যয় করতে হয় না? আর এই যে বড়, এর কিন্তু মন বড়, এই যে ফ্রান্সিয়াম সিজিয়াম এদের মন কিন্তু বড়, কারণ যত পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে আসবো পর্যায় সারণীর মৌলগুলো আকারে বাড়তে থাকে, তার মানে তার মনও বড়, ফলে একটা ইলেকট্রন কাউকে দিতে তার কম কষ্ট হয়, মানে 1 টাকা ধার দিতে কম কষ্ট হয়। কিন্তু যার মন ছোট, সোডিয়াম দেখো এদের ভিতরে সব থেকে সোডিয়ামটা উপরে, পটাশিয়াম তো তোমার সেকেন্ড গ্রুপের, ওটা নিয়ে কাজ করবো না, বুঝছো? তো যত এইদিকে যায় আয়নীকরণ শক্তি তত কি কমে যায়, আর যত নিচের দিকে যায় তত আয়নীকরণ শক্তির মান কমে যায়। তো সোডিয়ামটা দেখো এক উপরে আছে সবার, সিজিয়াম এই, ওই যে রুবিডিয়াম এই, কিন্তু সবার উপরে আছে সোডিয়াম, মানে এর মন ছোট, দেখো আকারটা ছোট, কিন্তু এই ফ্রান্সিয়ামের আকার দেখো অনেক বড়, তাহলে এর থেকে একটা ইলেকট্রন নিতে কি বেশি পরিমাণ কষ্ট করতে হবে না? তাহলে ওর সব থেকে আয়নীকরণ শক্তি বেশি। কি ক্লিয়ার? বি নাম্বার অ্যান্সার এখানে, বুঝছো? বি নাম্বার অ্যান্সার। আর 13 বি আসে না ভাই, সিজিয়াম, সিজিয়াম হবে না রে, 13 সি নিশি, রাইট অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ এত কমেন্ট করার জন্য। গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যুক্ত করতে, অর্থাৎ আমি যদি একটা ক্লোরিন, হ্যাঁ ক্লোরিনে যদি একটা ইলেকট্রন আমি যুক্ত করতে চাই, হ্যাঁ তাহলে একটা যে বিক্রিয়াটা হলো এখানে কি হবে বলো তো? 1 মোল ইলেকট্রন যুক্ত করে দিলাম, যুক্ত মানে কি অ্যাডিক্টেড করা না? তাহলে অ্যাডিক্টেডের বাংলাটা কি? প্রথম আয়নীকরণ শক্তি ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি, প্রথম ইলেকট্রন আসক্তি, প্রথম আয়নীকরণ শক্তি না ইলেকট্রোনেগেটিভিটি। 1 মোল ইলেকট্রন যুক্ত করে দেব, বুঝছো? তাহলে এটাকে কি বলা হয়? 1 মোল ইলেকট্রন যুক্ত করলে প্রথম ইলেকট্রন আসক্তি হবে এখানে আনসার, বুঝছো? প্রথম ইলেকট্রন আসক্তি, দ্বিতীয় কিন্তু না, প্রথম ইলেকট্রন আসক্তি হবে। দেখো অ্যাডিক্টেড বলছে না, অ্যাডিক্টেড মানে যুক্ত করা, অ্যাডিক্টেডের বাংলা কি? আসক্তি না? আসক্তি। তাহলে এটা কি দ্বিতীয় আসক্তি হবে না? প্রথম গ্যাসীয় অবস্থায় করে নিতে হবে। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়ে যে শক্তির প্রয়োজন হয় তাকে কি বলা হয়? এটা সহজ না? একটি ইলেকট্রন ত্যাগ করে দিবে, দিয়ে নিজে ধনাত্মক আয়নে পরিণত হবে, এই প্রক্রিয়াকে কি বলা হয়? খুবই একটি সহজ প্রশ্ন। 14 সি রাইট অ্যান্সার। রাশেদ আলী বলছো, আনোয়ার, সুলতানা, নিশাত, অপি খান, নিশি, থ্যাংক ইউ তোমাদের। আয়নাতে ওই মুখ দেখবে যখন, ইলেকট্রন ত্যাগ করে, দেখো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে, অর্থাৎ আমি যদি এখানে বলি সোডিয়াম, হ্যাঁ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে? সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন পাশে ত্যাগ করেছে, তাহলে এই যে ধনাত্মক আয়নে পরিণত হলো এই প্রক্রিয়াকে বলা হয় আয়নীকরণ, মানে আয়োনাইজেশন হওয়ার প্রক্রিয়া, আয়োনাইজেশন হওয়ার প্রক্রিয়া, বুঝতে পেরেছো? মেডি সিরিজের বই কিন্তু বাজারে চলে আসছে, তোমরা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিবা। মেডি সিরিজের 5টা বই আছে, সাথে 2টা এক্সট্রা প্রশ্ন ব্যাংক আছে, পর্যাপ্ত এমসিকিউ আছে। যারা কোচিংয়ের পাশাপাশি যারা নিজেকে আরও ঝালাই করতে চাও, অবশ্যই নিজের প্রিপারেশনকে স্ট্রং করতে গেলে মেডি সিরিজের বই দরকার, কারণ এখানে গুছানো হয়তো সব কিছু দেওয়া আছে। মৌলের অক্সাইডগুলো দেখো, পার অক্সাইডগুলো কোনগুলা, পলি অক্সাইড কোনগুলা, সুপার অক্সাইড কোনগুলা। সুপার অক্সাইডের এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মিশ্র অক্সাইডগুলো দেখো, Fe2O3, Fe2O3, হ্যাঁ এগুলো ম্যাঙ্গানিজ অক্সাইড, M3O, দেখো 3,4, 3,4, 2,3, 2,3, হ্যাঁ এগুলো মিশ্র হয়। নিরপেক্ষ কোনগুলো এগুলো দেখবো, এগুলো পরীক্ষা আসে। ক্ষারীয় কোনগুলা, হ্যাঁ অম্লীয় কোনগুলা, এই যে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। পার অক্সাইডগুলো দেখো, এখানে N2O2 সোডিয়াম, এখানে ব্যারিয়াম অক্সাইড। পলি অক্সাইড কারা কারা? দেখো পলি অক্সাইড কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা কিন্তু আসে পরীক্ষায়। কোন মৌলটি অক্সাইড এবং অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করে? কোন মৌলটা? দেখো অক্সাইড গঠন করবে, অর্থাৎ দেখো সালফার ডাইঅক্সাইড আর H2SO4, হ্যাঁ এটা হচ্ছে, এইটা হাইড্রোক্সাইড গঠন করার ক্ষেত্রে এটা, আর এটা হচ্ছে অম্লীয় অক্সাইডের গঠন করার ক্ষেত্রে। সালফার হচ্ছে একই সাথে অম্লীয় অক্সাইড এবং অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করতে পারে, সালফারই একমাত্র মৌল। সবাই শেয়ার, কমেন্ট এবং বাকিদের সেকেন্ড টাইমের গ্রুপের পিডিএফগুলো পাবো, তোমরা স্ক্রিনশট নিতে পারো এবং এখানে পিডিএফ দিতে বলে কিন্তু দেয় না, কিন্তু আমি চেষ্টা করবো আজকেও বলতে পিডিএফগুলো দিতে। হ্যাঁ আমার কাছে পিডিএফ আছে, কিন্তু দাগানো পিডিএফ বইয়ে নাই, আমার কাছে আছে, এই পিডিএফটা আমার কাছে আছে, আমি আপলোড দিতে পারি চাইলে, বাট একটা আলসেমি চলে আসে আর কি। 2
এখানে দাগানো পিডিএফটা আমার কাছে থাকে না, বুঝছো, যদি আজকে আমি নিয়ে যাব। হ্যাঁ, দাগানো পিডিএফটা অবশ্যই পাবা। কোন মৌলটি অম্লীয় অক্সাইড এবং অম্লীয় হাইড্রোক্সাইড যৌগ গঠন করে? এই ক্ষেত্রে গ্রুপে একটা পোস্ট দিবে, অ্যাক্টিভ থাকবে, ভাই আজকে বইটা দেন, তাহলে আমার মনে থাকবে আর কি। পলি অক্সাইড, ভেরি গুড। তাহলে এখানে সালফার হবে অ্যান্সার। যারা যারা বি অ্যান্সার করছো তারা রাইট। হ্যাঁ, নিচের কোনটি সুপার অক্সাইড? ভালো করে দেখো, সুপার অক্সাইড একটু আগে পড়ে আসলাম না, এরকম এরকম টাইপস আর কি। এটা কিন্তু কি বলতো, এটা কিন্তু পলি অক্সাইড, এটাও কিন্তু কি, এটাও কিন্তু পলি অক্সাইড না? ধরো তো এটা কি ছিল, এই যে পলি অক্সাইড, দেখছো? আর এইটা হচ্ছে মিশ্র অক্সাইড বা যুগ্ম অক্সাইড, ঠিক আছে? এইটা হচ্ছে মিশ্র, হ্যাঁ, এটা হচ্ছে মিশ্র, আর এইটা হচ্ছে পলি, এটা হচ্ছে পলি, এটা হচ্ছে পলি। আর এইটা কিন্তু সুপার অক্সাইড। সুপার অক্সাইডের তড়িৎ ঋণাত্মকতা কত? মানে তোমার এখানে একটা আছে না, এখানে কিন্তু -½ হয়, এখানে কি -½ হয়, তাই না? তড়িৎ ঋণাত্মকতার মান অক্সিজেনের, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কি -½ হয় না? কিন্তু আমি যদি পারঅক্সাইডের কথা বলতাম, যে সোডিয়াম A2 আর O2, এই ক্ষেত্রে কিন্তু এখানে -1 হইতো তড়িৎ ঋণাত্মকতা। এগুলো কিন্তু মনে রাখা লাগবে। হ্যাঁ, কার +½ আবার যদি আমি বলি সোডিয়াম ফ্লোরাইড, হ্যাঁ, বা সোডিয়াম হাইড্রাইড, হ্যাঁ, সোডিয়াম হাইড্রাইড, তাহলে এই হাইড্রোজেনের এখানে তড়িৎ ঋণাত্মকতার মান কত? +1। হ্যাঁ, এগুলো কিন্তু জানা লাগবে। এইখানে কিন্তু -1, যেগুলো পারঅক্সাইড, এটা কিন্তু একটা পারঅক্সাইড, সোডিয়াম A2, সোডিয়াম 2, অক্সিজেন 2, সোডিয়াম পারঅক্সাইড। হ্যাঁ, এটা -1। আর যে এই যে সুপার অক্সাইড কিন্তু এইটা, এখানে অ্যান্সার কিন্তু এইটা হবে বি, এখানে -½ হবে অ্যান্সার, -½ তাহলে এখানে বি হবে অ্যান্সার। সুপার অক্সাইড বলে -½ হয় ইলেকট্রো নেগেটিভিটিটা। রাশেদ আলী, পারঅক্সাইড -½ ভেরি গুড, ভালো। অর্পণ রুদ্র আসো, নিশি। নিরপেক্ষ অক্সাইড কোনটা? নিরপেক্ষ, নিউট্রাল। নিরপেক্ষের ভিতরে দেখো, এটা কিন্তু এটা অম্লীয়, এটাও কিন্তু এটা অম্লীয়, এটা কিন্তু অম্লীয়, এগুলো কিন্তু সব অম্লীয় অক্সাইড, বুঝছো, অম্লীয়। বাট এইটা কোনো নিরপেক্ষ, বুঝছো, এটা নিরপেক্ষ। এই যে কার্বন মনোক্সাইড, হ্যাঁ, এই যে তোমার NO, হ্যাঁ, এইগুলা কিন্তু তোমার অম্লীয়, মানে নিরপেক্ষ হয়। এটা কিন্তু 5 নাম্বার অক্সাইড। হ্যাঁ, 5 নাম্বার বা 15 নাম্বার গ্রুপ আছে না, 15 নাম্বার গ্রুপ, 15 নাম্বার গ্রুপে কারা আছে বলো তো? নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, আর্সেনিক আছে, হ্যাঁ, এইটা আছে মানে স্টেবিয়াম। তাহলে এইগুলো কিন্তু তোমার 15 নম্বর গ্রুপের মৌল, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। হ্যাঁ, তো বলতেছে এর অক্সাইড নয় কোনটি? দেখো তো, নাইট্রোজেন কিন্তু এখানে আছে, অলরেডি এক্সিস্ট করতেছে, তাহলে এটা অ্যান্সার হবে না। আবার ফসফরাস আছে, ফসফরাস ট্রাইঅক্সাইড, এই দেখো, এটাও কিন্তু হবে না, কারণ এটা কিন্তু 15 নম্বর গ্রুপের মৌল। আবার এখানে দেখো SB, মানে এটা কিন্তু অ্যান্টিমনি, অ্যান্টিমনি কিন্তু সালফার অ্যান্টিমনি কিন্তু সেম না। আবার আর্সেনিক দিয়ে দেখো, আর্সেনিক অক্সাইড আছে, তাহলে নেই কোনটা? এইটা, এটা কিন্তু 16 নম্বর গ্রুপের অক্সাইড। এটা কিন্তু বলছে আমার 5 নাম্বার গ্রুপের অক্সাইড, মানে 5 মানে এখানে গ্রিক শব্দে এখানে 15 নম্বর গ্রুপকে বোঝায়, বুঝছো? 5 মানে এখানে 15 নম্বর গ্রুপকে বোঝায়। আশা করি বুঝতে পেরেছো। নিশি বলছো, আনোয়ার, নিশাত, তাসনিম, রুদ্র। লাফিং গ্যাসের সংকেত কি? এইটা একটা মিষ্টি একটা গ্যাস, যেটা শুকানোর পর আমাদের হাসির উদ্বেগ করায়, মানে হাসে। হ্যাঁ, লাফিং গ্যাসের সংকেতটা ইজি একদম। এটাও একটা নিরপেক্ষ গ্যাস, N2O, এটা একটা লাফিং গ্যাস, LAUGHING, লাফিং গ্যাস। হ্যাঁ, লাফিং গ্যাসের সংকেত আসে কিন্তু পরীক্ষায়। লাফিং গ্যাসের সংকেত কি? N2O। এটা হচ্ছে তোমার অম্লীয় অক্সাইড, এগুলো হচ্ছে অম্লীয় অক্সাইড, এই দুইটা, এটা হচ্ছে অম্লীয় বা অ্যাসিডিক, অ্যাসিড। হ্যাঁ, এটা হচ্ছে নিউট্রাল, এটা কি? নিউট্রাল। তো জয়গুলি চান্স পেতে জয়গুলির পেজে ক্লাস করো, সাথে কোর্স করো, সাথে কি বই কেনো। এবং এই দেখো আমাদের 5টা বই আছে বাজারে, এটা হলো মেডি সিরিজ, সাথে 2টা এক্সট্রা প্রশ্ন ব্যাংক এবং মডেল টেস্ট আছে। প্রশ্ন ব্যাংক মানে প্রচুর পরিমাণে কোশ্চেন যোগ করা, মডেল টেস্ট মানে নিজেকে ঝালাই করার জন্য, নিজেকে পরীক্ষা দেওয়ার জন্য যে আমি আসলে আমার প্রিপারেশনটা হয়েছে কিনা। নিষ্ক্রিয় গ্যাস সমূহ দেখো, নিষ্ক্রিয় গ্যাসের এগুলো আসবে না, এগুলো হচ্ছে তোমার এই এর প্রশ্ন। এটা কিসের প্রশ্ন বলো তো? এটা হচ্ছে বুয়েট লেভেলের প্রশ্ন। বাট এখানে একটা জিনিস মনে রাখো, যে এই যে সমতলীয় বর্গাকারের জেনন ট্রাইফ্লোরাইড, বিকৃত অষ্টলকীয় হচ্ছে তোমার জেনন হেক্সাফ্লোরাইড, এটা মনে রাখবা। জেনন একটা নিষ্ক্রিয় মৌল এবং এখানে এই জিনিসগুলো গঠন করতে পারে, এইগুলা ডাইফ্লোরাইড, টেট্রাফ্লোরাইড, হেক্সাফ্লোরাইড।
হিলিয়াম গ্যাসের ব্যবহার কি কি জায়গায় আছে দেখো, উড়োজাহাজ এবং বেলুনে ব্যবহার করে, অ্যাজমা রোগের চিকিৎসায় কোভিডে এটা ব্যবহার করেছিল, হিলিয়ামের সাথে অক্সিজেন মিশ্রিত আকারে ডুবুরিরা এটা ইউজ করে 20% অক্সিজেনের সাথে। রোগীর শ্বাসকষ্টে হিলিয়াম ব্যবহৃত হয়, ধাতু এবং ঢালাইয়ের কাজে হিলিয়াম ব্যবহৃত হয় নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করার জন্য। পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হিলিয়ামের ব্যবহার। এখান থেকে আর্গনের ব্যবহারটা পড়বা সুন্দর করে। আর্গন দেখো বাল্বে ইউজ করে, নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে সর্বোচ্চ এত পরিমাণ থাকে, 0.93% পরীক্ষা আসে এটা, এবং এটা জিএম কাউন্টার অর্গান আর্গনে ব্যবহার করা হয়। এবং অতকুইলিন এই দেখো ক্লাথোরেট যৌগ গঠন করে কোনটা, এটা কিন্তু পরীক্ষা আসে, ক্লাথোরেট। ক্রিপ্টন, জেনন এগুলোর ব্যবহারগুলো খুবই গুরুত্বপূর্ণ। রেডন ক্যান্সারে ইউজ করে, রেডিওথেরাপিতে এটা ইউজ করে। জেনন ফ্ল্যাশ লাইটে ইউজ করে। ক্রিপ্টন হচ্ছে তোমার ক্রিপ্টো ল্যাম্প আছে, এটা বাতি আছে, ওই বাতিতে ইউজ করে। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তির মান কোনটি বলো তো? নিষ্ক্রিয় গ্যাসকে বলা হয় নোভেল গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসকে কি বলা হয়? নোভেল গ্যাস। হ্যাঁ, নোভেল বা শূন্য গ্রুপ বলা হয়, শূন্য গ্রুপ। হ্যাঁ, এটাকে বলা হয় শূন্য গ্রুপ, শূন্য গ্রুপ বলা হয়। বা একেবারে মনে করো কি নাই, এর কোনো আসক্তি নাই, তাহলে এর ইলেকট্রন আসক্তির মান কত হবে? 0 হবে স্বাভাবিকভাবে। লাফিং গ্যাসের সংকেত লিখতেছ অনেকে, লাফিং গ্যাস NO2, ঠিক আছে। লাফিং গ্যাস দিলে তুমি কি হাসবা? সত্যি কথা এটা বলো তো। আচ্ছা, তাহলে এটাকে নোবেল গ্যাস বলা হয় কোনটিকে? 18 নম্বর গ্রুপকে। 15 নম্বর গ্রুপকে কি বলছিলাম? 15 নম্বর গ্রুপকে কি বলা হয় বলো তো? নিশ্চয়ই কোন আয়নটিতে শুধু একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে বলো তো? একটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন। হ্যাঁ, তোমরা এটা একটা মানে ডিউর প্রশ্ন, যদিও এরকম কঠিন প্রশ্ন দিবে না, তারপরে জেনে রাখো যে এটার ক্ষেত্রে দেখো ইলেকট্রন জোড় আছে। আচ্ছা, কারো যদি ইলেকট্রন জোড় থাকে তাহলে কখনো কি প্লাস অবস্থায় থাকতে পারে? তা তো নিজে ইলেকট্রন দুইটা আছে, তাহলে সে পজিটিভ অবস্থায় কেন থাকবে? তাহলে এই 1 এবং ডি তো অবশ্যই কাটা এখান থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে এইটার অ্যান্সার হইতে হবে, তাই না? যদি ইলেকট্রন জোড় আছে তার মানে এই দুটোর তো হওয়ার প্রশ্নই আসে না। যারা নেগেটিভ অবস্থায় আছে ওরাই হইতে পারে। দেখো এখানে 1 জোড় ইলেকট্রন আছে, আর এইখানে আছে দুইটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। এটা একটু হিসাব করলে তুমি পারবা, বাট এখানে বি আনসার, শুধু জেনে রাখো বি আনসার। নাইট্রোজেনের একটু বেশি ইলেকট্রন, কারণ কার্বনের পরে নাইট্রোজেন থাকে, তাহলে এর দুই জোড় ইলেকট্রন আছে, এর 1 জোড় ইলেকট্রন আছে। চাচ্ছে আমার একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তাহলে ওখানে বিটা অ্যান্সার হবে। আর এ আর ডি তো হওয়ার প্রশ্নে ওঠে না, বুঝছো? নিচের কোনটি অসম্ভব? দেখো আমরা যখন পাই বন্ধন গঠন করি, যদি আমরা একটা পি অর্থাৎ পি অরবিটালের আকৃতি কেমন বলো তো? পি অরবিটালের আকৃতি কেমন বলো তো? ডাবল ডাম্বেল আকৃতি না, নাকি শুধু ডাম্বেল আকৃতি? সরি, এস অরবিটালের আকৃতি, এটা হচ্ছে এস। হ্যাঁ, পি অরবিটালের আকৃতি এরকম ডাম্বেল আকৃতি, এটা হচ্ছে পি। আর ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল, তাই না? এই যে ডাবল ডাম্বেল। এখন পাই বন্ধন কখন সৃষ্টি হয় বলো তো? যখন দুইটা পি অরবিটাল যখন দুইটা পাশাপাশি অবস্থান করে। হ্যাঁ, পি অরবিটাল যখন দুইটা পাশাপাশি অবস্থান করে তখন এই তোমার কি হয়? পাই বন্ধন তৈরি হয়। কি বন্ধন তৈরি হয়? পাই বন্ধন তৈরি হয়। কখন? যখন দুইটা পি অরবিটাল পাশাপাশি অবস্থান করে এরকম। এখন দেখো এখানে পি আছে, এখানে পি নাই, তাহলে এটা সিগমা বন্ধন ঠিক আছে। এখানে বলতেছে অসম্ভব, তাহলে এটা সম্ভব, কারণ সিগমা বন্ধনের ক্ষেত্রে এস অরবিটাল থাকতে পারে, কিন্তু পাই বন্ধন হওয়ার ক্ষেত্রে দুই জায়গায় পি থাকতে হবে, এখানেও পি থাকতে হবে, এখানে পি থাকতে হবে। যেহেতু এখানে পি নাই, তাহলে এটা অ্যান্সার হবে। কারণ দেখো এখানে পি আছে, এখানে পি আছে, অর্থাৎ পাই বন্ধন হওয়া পসিবল। এখানে পি আছে, এখানে পি আছে, তাহলে সিগমা বন্ধন হওয়া পসিবল। সাথে দেখো এসও আছে, এস এর জন্য সিগমা বন্ধন হবে। বুঝতে পেরেছো? তাহলে যেহেতু এখানে এস এর জায়গায় পি নাই, তাই এটা পাই বন্ধন হওয়া পসিবল না, কারণ এখানেও পি থাকতে হবে, ওই সাইডেও পি থাকতে হবে। এটা বি। এটাও কঠিন প্রশ্ন, কবির স্যার থেকে নেওয়া হয়েছে, কবির স্যারের এক্সট্রা ইনফরমেশন। কোন অরবিটালটি কখনো পাই বন্ধনে অংশগ্রহণ নেয় না? এস অরবিটালটা কখনো নিবে বলো তো? এস অরবিটাল কিন্তু সিগমা বন্ধন গঠন করে। কি? সিগমা বন্ধন গঠন করে এস অরবিটাল। সিগমা বন্ধন গঠন করে এস অরবিটাল। আমি যদি বলি এসপি, তাহলে এটা কিন্তু পাই বন্ধন গঠন করবে, কারণ দুই জায়গায় দেখো পি আছে। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি এস আর পি, এটা কি পাই বন্ধন গঠন করা সম্ভব? হ্যাঁ কি না বলো তো? এস আর পি আছে, হবে না কিন্তু, কারণ পির সাথে পি লাগবে অবশ্যই একটা এরকম।
আশা করি বুঝতে পেরেছো। পরে দেখি অ্যামোনিয়া অণুতে কোন কোণের পরিমাণ, মানে অ্যামোনিয়া অণুর বন্ধন কোণের পরিমাপ কত? অ্যামোনিয়া অণুর এই যে NH3 এর বন্ধন কোণের অণু মানে মান কত? H2O এর মান কত? মানে কোনগুলার মান বলো তো, অ্যাঙ্গেল। হ্যাঁ, আবার আছে মনে করো তোমার CH4, এই অ্যাঙ্গেলগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, SO2, হ্যাঁ এগুলা। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো এখানে পানির ক্ষেত্রে 104, হ্যাঁ 104 ডিগ্রি। আবার অ্যামোনিয়া অণুতে বন্ধন কোণের পরিমাপ কত? তাহলে এখানে অ্যামোনিয়ার 107, বুঝছো? এটা মনে রাখবা, এটা ঠাড়া মুখস্থ। এই যে 120 কাদের হয় বলো তো? 120 কাদের হয়? এগুলো কমেন্ট করতে হবে, এগুলো প্রচুর গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে। এই যে অ্যাঙ্গেলগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আহসান হাবিব, মেশকাতুল রাহা, নিশি, অপি খান, ঠিক আছে। বই পাওয়ার জন্য ক্লাস করতে হবে এমনটা না, বুঝছো? ক্লাসের শেষে যেই পুরস্কার পাও মন খারাপ করবা না। আর যারা পুরস্কার পাইছো তারাও গ্রুপে পোস্ট দিবা যে আমি পুরস্কার পাইছি, তাহলে আমি বুঝতে পারবো কারা পাচ্ছ। যোগের কেন্দ্রীয় পরমাণুর D3sp3 সংগঠিত হলে আকৃতি কেমন হবে? তুমি এখানে একটা কাউন্ট করে দেখো তো কয়টা হয়। D 3 জন আছে, S 1 জন আছে, হ্যাঁ P কিন্তু 3 জন আছে, তাহলে কত হলো টোটাল? 3 আর 1 3 আর 3 6 আর 1 7, তাহলে 7 হলো না? এই 7কে কিন্তু দুই ভাবে ভাগ করা যায়। এখানে 2 দাও আর এখানে 5 দাও, আমি এইভাবে ভাবতাম। যদি এইগুলো যোগ করে যদি 7 হয়, 7কে 2 ভাগে ভাগ করে দাও, এটা 2 এটা 5, তাহলে মনে রাখবা দ্বি পিরামিড, পঞ্চভুজীয় দ্বি পিরামিড, পঞ্চভুজীয় দ্বি পিরামিড, পঞ্চভুজীয় দ্বি পিরামিড। অর্থাৎ যোগফল যদি 7 হয় তাহলে পঞ্চভুজীয় দ্বি পিরামিড। 7কে 2 ভাগে ভাগ করে দাও, কত কত হয়? 7কে যদি 2 ভাগে ভাগ করে দেই তাহলে 5 পাবো, সাথে 2 পাবো, বুঝতে পেরেছো? তাহলে আমি কি বলবো? পঞ্চভুজীয় দ্বি পিরামিড, পঞ্চভুজীয় দ্বি পিরামিড। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে? ডি হবে। কি বলো সবাই? ডি হবে অ্যান্সার। এখন এই অ্যামোনিয়াম আর এই যে ফসফিন বলা হয়, এটাকে ফসফিন না, ফসফোপাইন আয়ন, এরকম একটা জিনিস বলা হয়। তো আমি যদি এখানে আয়নগুলো মানে এখানে যে 4 আছে না, আচ্ছা তুমি বলো তো CH4 মানে তোমার এখানে মিথেনের সংকরণটা কেমন হবে? আমি কি ভাবতাম জানো? এই যে 4, এই 4 বানাইতে গেলে কি করতে হয় আমার? SrP3 কেন দিলাম ভাই এখানে 4? মানে আমার এখানে 4 বানাইতে হবে। দেখো আমি P 3টা দিলাম, S একটা দিলাম, মোট 4 হয়ে গেল না? আবার এইখানে 4 আছে, তাহলে আমার কি বানাইতে হবে? sp3, তাহলে এই 3 আর 1 4। আমি এটা শর্টকাটে ভাবতাম। এখন বলো তো NCl5 এটা কি হবে? 5 বানাইতে গেলে আমার কি করতে হবে? sp3 মানে আমার অলরেডি 4 হয়ে গেছে, আর D, এই যে দেখছো। এখন আমি আর একটা লিখতে দেবো তোমাদের, বলো তো কার্বন ডাইঅক্সাইড কি হবে? sp, 2 বানাইতে গেলে s আর p লাগাবো, শেষ, হয় না? কিন্তু এই সূত্রটা সবসময় খাটবে না, এই সূত্রটা সবসময় খাটবে না, বুঝছো? নিশাত, তাসনিম আজকে খুবই অ্যাক্টিভ তোমরা, বুঝতে পেরেছি। হাইড্রোজেন, হাইড্রোজেনের সংকেত কি বলো তো? সবাই লিখো তো NH2, NH2, এটা হচ্ছে হাইড্রোজেনের সংকেত। হ্যাঁ, এটা হচ্ছে হাইড্রোজেনের সংকেত। এখন NH2, এই যে NH2 এটার মাঝখানে একটা বন্ধন আছে, আর আমি যদি এটাকে এইভাবে লিখি, এটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, এটা একটা বন্ধন, এটা একটা নাইট্রোজেন, একটা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, দেখছো? NH2 কে আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। এখন বলতেছে কি আমার H, দেখো H N আর H এর বন্ধন কোনটা চাচ্ছে, তার মানে আমার এই অ্যাঙ্গেলটা চাচ্ছে, তাই না? এই অ্যাঙ্গেলটা কত হবে তাহলে? এই অ্যাঙ্গেলটা হবে, এখানে তোমার 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, ফলে এদের অ্যাঙ্গেলটা হবে তোমার 107, বুঝছো? এটাও একটা মুখস্থ মতো পড়া। হাইড্রোজেনের ক্ষেত্রে 2টা মুক্ত জোড়া ইলেকট্রন থাকতে 2 জোড়া, সেক্ষেত্রে 104ই হয়, 107ই হয়, বুঝছো? বরফ গঠনে একটি অক্সিজেন পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত থাকে? এটা অনুশীলনের প্রশ্ন, বারবার মানুষ ভুল করে। উজ্জ্বল আছে, উজ্জ্বল হাইড্রোজেন, ঠিক আছে। হাইড্রোজেনের সংকেত পারবা তো এখন থেকে? সবাই কমেন্ট করো তো 107। আর লিনা, আহসান হাবিব, নিশি, ওপি খান, সবাই রিঅ্যাক্ট করে দাও, একটা শেয়ার দিও, মেনশন দিও ফ্রেন্ডদেরকে। হ্যাঁ, আজকের ক্লাসে জয়ী কি হবে বলো তো, একটু গেস করো তো। আচ্ছা, এখানে বি বলতেছে, 2টা হবে অ্যান্সার। কিভাবে দেখো, আমি যদি একটা পানির সংকেত আঁকা এখানে, এই যে পানির সংকেত কিন্তু এরকম না। এখন আমি এখান থেকে 2টা হাইড্রোজেন বন্ধন বেরোয়, হাইড্রোজেন বন্ধনকে কি দ্বারা প্রকাশ করে? ডট ডট দিয়ে প্রকাশ করে, তাই না? এখন এখানে একটা হাইড্রোজেন আছে,
আবার এখানে একটা অক্সিজেন আছে, আবার এখানে একটা হাইড্রোজেন আছে, বুঝছো? একটা জিনিস খেয়াল করে দেখো, আবার এখানে কিন্তু একটা হাইড্রোজেন লাগবে, সাথে এখানে একটা অক্সিজেন লাগবে, এখানে একটা হাইড্রোজেন লাগবে। তাহলে বলতেছে কি যে একটি অক্সিজেন পরমাণুতে, দেখো একটি অক্সিজেন পরমাণুতে হ্যাঁ কয়টি হাইড্রোজেন বন্ধন থাকতে পারে? এই একটা হাইড্রোজেন বন্ধন, এই একটা হাইড্রোজেন বন্ধন, তাহলে দুইটা হাইড্রোজেন বন্ধন থাকতে পারে, বুঝছো? কিন্তু যদি প্রশ্নটা এরকম ভাবে হইতো যে একটা অক্সিজেন পরমাণু কয়টা পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে? চারটা, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। দেখছো একটা অক্সিজেন পরমাণু চারটা পরমাণুর সাথে বন্ধন করার ক্ষমতা রাখে, কিন্তু যদি বলে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে তো 1 2। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার, অল ক্লিয়ার? কথা ভেজাল আছে নাকি বলো তো? কোন যৌগটি অধিক সমযোজী? আর মাত্র 10টা এমসিকিউ আছে, 10টার মতো। 10টা এমসিকিউর সাথে আমাদের থাকো। আজকে অলরেডি 100 মন কি হয়ে গেছে অনেক আগেই। আচ্ছা 2 2 সবাই কমেন্ট করতেছো, থ্যাংক ইউ তোমাদেরকে। আমি একটা প্রশ্ন ধরি তাহলে তোমাদের, বলো তো আমাদের এস পি হ্যাঁ ডি এফ এই চারটা অরবিটালের ভিতরে এ দিলাম, বি দিলাম, আর একটা সি দিলাম, আর একটা ডি দিলাম। হ্যাঁ বলো তো এদের ভিতরে ইলেকট্রন ঘনত্ব ঘনত্ব কার বেশি? ঘনত্ব, হ্যাঁ ঘনত্ব বেশি কার বলো তো? ইলেকট্রন ঘনত্ব কোন অরবিটালের বেশি? এস পি ডি এফ। এটা অনুশীলনের প্রশ্ন, বাট ভেরি গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ইলেকট্রন ঘনত্ব কার বেশি? এস পি ডি এফ। কোন যৌগটি অধিক সমযোজী? অধিক সমযোজীর ক্ষেত্রে দেখো এখানে সবার ক্ষেত্রে ক্লোরিন আছে, মানে অ্যানায়ন সেম। এদের ক্ষেত্রে কি অ্যানায়ন অ্যানায়ন একই, হ্যাঁ বাট এখানে ক্যাটায়নের দিকে খেয়াল করে দেখো, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, আর অ্যালুমিনিয়াম আছে, আর ফেরাস আছে, তাই না? এ কিন্তু 3+, এও কিন্তু 3+, এটা কিন্তু 2+, এটা কিন্তু 2+, তাই না? তো যদি অ্যানায়ন সেম হয়, অর্থাৎ অ্যানায়ন যদি সেম হয়, তাহলে ক্যাটায়নগুলো হিসাব করব। ক্যাটায়নের ভিতরে যার আয়ন বেশি, দেখো আয়ন কিন্তু এদের ভিতরে সবথেকে অ্যালুমিনিয়াম আর ফেরাসের বেশি, তাহলে এর কিন্তু সমযোজী ধর্মটা বেশি, তাই না? এই যৌগগুলা। তাহলে ভাই এইটা आंसर হবে নাকি এইটা आंसर হবে বলো তো? অবশ্যই এইটা आंसर হবে, ফেরাস ট্রাইক্লোরাইড, ফেরিক ট্রাইক্লোরাইড, এটা হবে आंसर। হ্যাঁ ফেরিক ট্রাইক্লোরাইড কেন হবে? কারণ অ্যালুমিনিয়ামের এখানে ডি অরবিটালটা নাই, হ্যাঁ ডি অরবিটাল নাই, বাট এই ফেরিক ক্লোরাইডের ডি অরবিটালটা আছে। হাজারের নীতিতে বলা আছে যে ক্যাটায়নের যদি চার্জ যদি সমান হয়ে যায়, দেখো এদের ক্যাটায়নের চার্জ এর আর এর সমান 3+, বাট যার ডি অরবিটাল এক্সিস্ট থাকবে, মানে থাকবে, তার সমযোজী ধর্ম একটু বেশি হয়ে যাবে তখন, বুঝছো? তাহলে ফেরিক ট্রাইক্লোরাইড ডি অরবিটাল থাকার কারণে এটা কিন্তু आंसर। এটা কিন্তু হাজারি স্যার বইতে অনেক জায়গায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, আবার অন্য রাইটারের বইতে ফেরিক ক্লোরাইড আছে। ফেরিক ট্রাইক্লোরাইড এটা आंसर হবে 100%। বইটা কিনে নাও, মেডি সিরিজের বই। যা চান্স পেতে গেলে ইনশাল্লাহ একটা ভালো মানের বই দরকার। সেই ক্ষেত্রে জয়কলি অবশ্যই একটা সাজেস্টেবল বই, যেটা তুমি তোমার অ্যাডমিশন লাইফে নিজেকে ধরে রাখতে পারবা, নিজের ভিতরে কনফিডেন্স গ্রো করবা, নিজেকে যাচাই করবা কিভাবে, বেশি বেশি এমসিকিউ সলভের মাধ্যমে, বেশি বেশি গুছানো বইয়ের মাধ্যমে। সেইগুলোর ক্ষেত্রে এই মেডি সিরিজের যে সুন্দর কাভার পেজের বইটা দেখতে পাচ্ছ, এখান থেকে ইনশাল্লাহ প্রতিবার 90+ বা 100-র কাছাকাছির মতো এমসিকিউ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি মিলে যায়। তো অবশ্যই এটা কেনার চেষ্টা করবা সবাই। কোন বন্ধনের উপস্থিতিতে পানি কক্ষ তাপমাত্রায় তরল? এটা সবাই জানো, হাইড্রোজেন বন্ধন থাকার কারণে হাইড্রোজেন বন্ধন থাকার কারণে কি হয়? পানি তরল হয়ে যায়, পানি তরল হয়ে যায়। এটা কি হাইড্রোজেন বন্ধন? কই এই যে ওই বন্ধন দিয়ে দিয়েছে, এখানে হাইড্রোজেন বন্ধন হবে आंसर, বুঝছো? এখানে কোনো জায়গায় নাই। সমযোজী বন্ধন থাকার কারণে তরল, সরি এখানে সমযোজীতে হবে। তাহলে সমযোজীটা দাও নাকি? পানিতে সমযোজী বন্ধন থাকে, এটা মনে হয় ওখানে হাইড্রোজেন বন্ধন থাকবে। যাই হোক, 32 কোন অ্যানায়নকে অধিক পোলারিত করতে পারে? অধিক পোলারিত করবে এটা একটু আগে পড়লাম না, ফাসানের নীতি অনুসারে অ্যালুমিনিয়াম হইতে পারতো, ফেরিক ক্লোরাইড ট্রাইক্লোরাইড হইতে পারতো, কিন্তু এখানে হবে কোনটা? এটা হবে হচ্ছে তোমার ফেরিক, ওই যে ফেরিক আয়নটা, কারণ ওখানে ডি অরবিটাল কি আছে? এক্সিস্ট করছে। সবাই বলো ডি অরবিটালতে থাকার কারণে ফেরিক ট্রাইক্লোরাইডটা হবে। নিশাত তাসনিম, রাহা, অহনা রহমান এতক্ষণ পরে আসছো, হ্যাঁ এতক্ষণ কইছিলা। আর আমাকে কিন্তু জানাও নাই ওই ছেলেটা যে বই পাইছে কিনা। রাশেদ আলী, সিদরাতুল মুনতাহা, পিনাক উজ্জ্বল, ওর নামটা অনেকক্ষণ পরে পড়লাম, নিশি, ঠিক আছে। আচ্ছা 32 বা 33 সমযোজী যৌগ না কোনটি? সমযোজী যৌগ না কোনটি বলো তো? এটা কিন্তু সমযোজী যৌগ, এটা দেখলেই বোঝা যাচ্ছে। আবার এটাও কিন্তু সমযোজী যৌগ, হ্যাঁ আবার এটাও সমযোজী যৌগ। এটা কিন্তু ইউরিয়ার সংকেত, তাই না? ইউরিয়ার সংকেতের নাম কি? NH2CO
NH2, এটা কিন্তু ইউরিয়ার সংকেত, তাই না? ইউরিয়া কিন্তু সমযোজী যৌগ, তাহলে প্রথম তিনটাই সমযোজী যৌগ। বাট এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড বললাম, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, হ্যাঁ, অ্যামোনিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, বুঝছো? অ্যামোনিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, অ্যামোনিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস, অ্যামোনিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস। ভাই আজকে আমাকে দেন, ইনশাল্লাহ একদিন একদিন পাবা। আর তোমরা তো রেগুলার এই কয়জনই ক্লাস করো, এই কারণে ভালো লাগলো। অ্যামোনিয়াম প্লাস এ নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ কি হয়? আয়নিক যৌগ তৈরি করে। তো এখানে বলছে কি সমযোজী যৌগ না কোনটি, তার মানে এখানে আয়নিক যৌগ হিসেবে ডি অ্যান্সার হবে, ডি অ্যান্সার হবে। কোনটি শক্তিশালী বন্ধন? অবশ্যই আয়নিক বন্ধনটা কি হয়? শক্তিশালী হয়, আয়নিক বন্ধন শক্তিশালী হয়, তাই না? বাকিগুলা কি দুর্বল বন্ধন তুলনামূলক। হাইড্রাসিড অ্যাসিড সম তীব্রতা নির্ভর করে কোনটির উপরে? হাইড্রাসিড অ্যাসিড, অ্যানায়নের আকার, হ্যাঁ অবশ্যই অ্যানায়নের আকার। হাইড্রাসিড অ্যাসিড বলতে এই যে HCl, হ্যাঁ, হাইড্রোজেন ব্রোমাইড, হ্যাঁ, হাইড্রোজেন আয়োডাইড, হ্যাঁ, এই যে অ্যাসিডগুলা, এর তীব্রতা নির্ভর করে অবশ্যই তার এই নেগেটিভ মৌলগুলার আকারের উপরে না। কারণ কি? কারণ আয়োডিনের আকারটা কি বড় না, তার থেকে ব্রোমিনটা কি আরো ছোট, ক্লোরিন আরো ছোট, কারণ এরা উপর দিকে যাচ্ছে, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, ঠিক কিনা? সেই ক্ষেত্রে তীব্রতা নির্ভর করে কি হবে? অ্যানায়নের উপর। অ্যানায়ন দেখো, এই যে অ্যানায়নের আকার, আয়োডিনটা সব থেকে বেশি বড়, ফলে আমরা পড়ছিলাম সমযোজী ধর্ম তার তত বেশি হবে। কোন নীতি অনুসারে? ফাজানের নীতি অনুসারে, বুঝছো? ফাজানের নীতি অনুসারে বলা হয়েছে অ্যানায়নের আকার যত বড় হয় সেই যৌগের সমযোজী ধর্ম তত কি হয়? বেড়ে যায়। আজকে 36টা MCকিউ ছিল আমাদের, মনে করছিলাম 40টা থাকবে, হ্যাঁ। যাই হোক, তোমরা অনেকে ভালো রেসপন্স করছো আজকে, প্রায় ম্যাক্সিমামই যে রেগুলার থাকার কারণে তোমাদেরকে যারা লাস্টে ছিলাম, ইফতাহুল মিশি, অরফান রুদ্র, সুলতানা, সিদরাতুল মুনতাহা, রাশেদ আলী, এরা সব লটারির মাধ্যমে ইনশাল্লাহ তোমাদেরকে নির্বাচিত করা হবে। এবং যদি কোনো টপিক না বুঝতে পারো তারপরেও নক দিবা, এবং জয়কুলি পেজে রুটিন দেওয়া আছে, ওটা সেভ করে নিবা নিজের টাইম লাইনে, সাথে রেগুলার ক্লাস করবা, ক্লাসে থাকবা। সাফল্য ছাড়া সফলতা হাতে হাতে পাওয়া যাবে না, অবশ্যই তোমাকে কষ্ট করে পাইতে হবে। এই যে 1 ঘন্টা তুমি আমার সাথে ছিলা, 1 ঘন্টার ভিতরে তুমি কিন্তু অনেক নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন MCকিউর সংস্পর্শে আসতে পেরেছো, একটু হলেও ব্রেনের ভিতরে রিকল হয়েছে। এই টাইমটা কিন্তু তুমি অন্য জায়গায় ব্যয় করতে পারতা, তাই না? কিন্তু তা তো তুমি করো নাই। তো এরকম রেগুলার লেগে থাকো, তোমার জন্য সবসময় দোয়া থাকবে। এবং আমাদের এই PDFটা দেওয়ার চেষ্টা করব আজকে, যেগুলো পড়াইলাম। আর ক্লাস কেমন লাগলো আমাকে জানিও। ভাই আসসালামু আলাইকুম ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি SSC 24 বাজার একজন স্টুডেন্ট ভাই। আমি স্টুডেন্ট ভাই, কি বললো সে চলে গেল কমেন্টটা, দাঁড়া আমি তোমার একটা অ্যান্সার দিচ্ছি। ভাই আমিও ছিলাম, আচ্ছা জি ভাই ধন্যবাদ, অনেক ভালো লাগলো। আচ্ছা ওই যে ছেলেটা কি কমেন্ট করলো ওটা আবার করো তো, আমার চলে গেছে আর কি। ভাই ক্লাসটা অনেক ভালো লাগছে, অনেক কিছু শিখলাম, থ্যাংক ইউ অহনা, নিশাত তাসনিম। আচ্ছা আমি কিন্তু আবার লাস্টে ক্লাসের গানও শোনাই, বুঝছো, ছেলেবেলাদের বোরিংনেস কাটানোর জন্য। আজকে প্রায় 1.5 এর কাছাকাছি কমেন্ট হয়ে গেছে, তোমরা অনেক আজকে রেসপন্স করছো, ভালো লাগলো অনেক তোমাদের প্রতি। এই যে পাইছি কমেন্টটা, ভাই SSC 25 ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারেনি, তোমার ওই কমেন্টটা বারবার চলে যাচ্ছে রে। যাই হোক, তোমরা যারা ইমপ্রুভমেন্ট দেওয়ার চেষ্টা করতেছো, ধরো আমি একটা ইয়ার গ্যাপ দিব, দিয়ে এই মেডিকেল ভর্তি পরীক্ষাটা বসবো না, সেই ক্ষেত্রে তুমি পরীক্ষা দিতে পারবা একবারই, দ্বিতীয়বার তুমি সেকেন্ড টাইম পাবা না। অর্থাৎ মিনিমাম তুমি যদি HSC, হ্যাঁ HSC তুমি মনে করো 2025 সালে দিবা, আর SSC ছিল তোমার কত? SSC ছিল তোমার 23 সালে, তাহলে 23 আর এই 25-এর ভিতরে পার্থক্য কত বছর? 2 বছর না? তো সার্কুলারে বলা আছে সর্বনিম্ন এই পার্থক্যটা 3 বছর থাকা লাগবে, বুঝছো? এই পার্থক্যটা 3 বছর হইতে হবে। এখন তুমি 25 সালে পরীক্ষা দিলে না, তোমার প্রিপারেশন খারাপ, তুমি দিলা কত? 26 সালে গিয়ে পরীক্ষা দিলা, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে এই 23 আর এই 26-এর পার্থক্য কত হয়? 3 বছর। তাহলে তুমি পরবর্তীতে তোমার 3 মার্ক কাটা যাবে না, তুমি সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিবা না। অর্থাৎ গ্যাপটা থাকলে তুমি 26-এ পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা, বাট একবার, সেকেন্ড টাইম তোমার জন্য থাকবে না, এবং তুমি সেকেন্ড টাইম হিসেবেও পরীক্ষাটাও দিতেও পারবা না, বুঝছো? 3 মার্ক কাটাও যাবে না। তো যে প্রশ্ন করতেছিলা ওর প্রশ্নটা আমি টুকুন করি, দেখি ওর প্রশ্নটা পাই কিনা।
আচ্ছা ঠিক আছে, ওর আমি এমনি রিপ্লাই দিয়ে দিবানি। তো সবাই ভালো থাকো, আজকের ক্লাসটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সাথে থাকার জন্য ধন্যবাদ। আর প্রতিদিন ক্লাসে চোখ রাখবা যে কে পুরস্কারটা পাচ্ছে। হ্যাঁ, তো সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবা। এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।